20 টাকার নোটে আগে ছিল মসজিদ, এখন হয়েছে মন্দির। বিশ্বজনতা ক্ষেপে উঠেছে। ডক্টর ইউনূস সাহেব ঈদের আগেই পরিবর্তন করবে এই নোটগুলো। কি হতে পারে বিস্তারিত? নতুন ডিজাইনের 500, 200, 100 ও 10 টাকার নতুন নোটের নকশা উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে 5 ও 2 টাকার কারেন্সির নকশাও প্রকাশ করা হয়েছে। 20 টাকার নোটে ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের ছবি পরিবর্তন করে বসানো হয়েছে কান্তজিও মন্দিরের ছবি। এমন দাবিতে সয়লাব নেট দুনিয়া। নতুন নকশার ব্যাংক নোট নিয়ে বেশ উদ্দীপনা বিরাজ করলেও নতুন নোটের চূড়ান্ত রূপ থেকে অনেকটাই হতাশ হয়েছেন নাগরিকদের একটি বড় অংশই। অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসছে নতুন ডিজাইনের নতুন ব্যাংক নোট। নতুন এই নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে দেখবেন। দর্শক, দেরি না করে চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকি। নতুন ডিজাইনের 500, 200, 100 ও 10 টাকার নতুন নোটের নকশা উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে 5 ও 2 টাকার কারেন্সির নকশাও প্রকাশ করা হয়েছে। 500 টাকা নোটের সামনে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও নোটের পেছন ভাগে থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। 200 টাকার নতুন নোটের সামনের পাশে অপরাজেয় বাংলা ও পেছনে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতি। 100 টাকা নোটে 60 গম্বুজ মসজিদ ও পেছন ভাগে সুন্দরবনের ছবি। কম বেশি পরিবর্তন এসেছে অন্যান্য নোটেও। বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন 20, 50 ও 1000 টাকার নোট বাজারে দেওয়া হয়েছে। 20 টাকার নোটে ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের ছবি পরিবর্তন করে বসানো হয়েছে কান্তজিও মন্দিরের ছবি। এমন দাবিতে সয়লাব নেট দুনিয়া। অনেকে এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত মনে করে প্রতিবাদও করছেন। কিন্তু আসলেই কি টাকার নোটে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি বসানো হয়েছে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 20 টাকার নোটের একটি ছবি নিয়ে উত্তাল নেট দুনিয়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যায় 20 টাকার নোটটির এক পিঠে স্থান পেয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিও মন্দিরের ছবি, যেখানে আগে ছিল বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের ছবি। সামাজিক মাধ্যমে ছবিটি ব্যাপক মাত্রায় ভাইরাল হয়। অনেকেই মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দাবি করে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিচ্ছেন। আবার কিছু কিছু নোটে দেখা যাচ্ছে তারেক রহমান, ডক্টর ইউনূস, মাহফুজ আলম সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবির সত্যতা যাচাই করেছে এটিএন নিউজ। অনুসন্ধানে দেখা যায় এগুলি আসলে ফেক ছবি এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই ছবিগুলোকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে। এদিকে নতুন ডিজাইনের কয়েকটি নোটের ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে সুন্দরবন, ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক দেখা গেছে। এসব নোটে দেশের পরিচিতি এবং গৌরবময় ইতিহাসের ছাপ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একশো টাকার নোটে একপাশে স্থান পেয়েছে বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের জল ছবি। অপর পাশে স্থান পেয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যেখানে রয়েছে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি। সাদা অংশে বাঘের জল ছবি সংযুক্ত করা হয়েছে। 200 টাকার নোটের একপাশে ফুটে উঠেছে ধর্মীয় সম্প্রীতির প্রতিফলন, যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয় সহ উপস্থাপিত হয়েছে। মাঝখানে সবুজের মধ্যে রয়েছে দেশের মানচিত্র। এই নোটে হালকা হলুদ রঙে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। এছাড়া নতুন 500 টাকার নোটে একপাশে স্থান পেয়েছে জাতীয় চেতনায় অনন্য কেন্দ্রীয় শহীদ মিনার। অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। এবং সবচেয়ে বড় মূল্যমানের 1000 টাকার নোটে একদিকে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অপরদিকে রয়েছে জাতীয় সংসদ ভবন, যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। নতুন ডিজাইনের এই নোটগুলোতে রাখা হয়নি কোনো ব্যক্তির ছবি। এর পরিবর্তে একত্রে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য। অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসছে নতুন ডিজাইনের নতুন ব্যাংক নোট। নতুন এই নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। স্থান পেয়েছে দেশের নানা ঐতিহাসিক স্থাপনার চিত্র। আগামী 1 জুন থেকে বাজারে পাওয়া যাবে নতুন নোট। বিগত ঈদে চাহিদার বিপরীতে নতুন নোট না পাওয়ার আক্ষেপ এবার আর থাকছে না। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম।
আগামী 1 জুন থেকে 1000, 50 ও 20 টাকা মুদ্রামানের নতুন ডিজাইনের নোট আসছে দেশের বাজারে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের এসব নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এসব নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রকাশিত নতুন নকশায় 1000 টাকার নোটে জলছাপ হিসেবে এক পৃষ্ঠের বাম পাশে জাতীয় স্মৃতিসৌধ ও পেছন ভাগের ডিজাইন হিসেবে জাতীয় সংসদ ভবনের মুদ্রিত ছবি রয়েছে। এছাড়া 50 টাকার নোটে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম সংগ্রাম মুদ্রিত রয়েছে। Walton Washing Machine. Simplify life with hassle-free washing. এদিকে 20 টাকার নোটে রয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের মুদ্রিত ছবি। এসব নোটের জলছাপে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের 1000, 50 ও 20 টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী 1 জুন থেকে প্রথমবারের মতো বাজারে প্রচলন করা হবে। এ সকল মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি 1000, 50 ও 20 টাকা মূল্যমানের বিনিময়যোগ্য নয় এমন নমুনা নোট মুদ্রণ করা হয়েছে, যা টাকা জাদুঘর মিরপুর হতে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে। বাংলাদেশের বৃহত্তম মুদ্রামানের 1000 টাকার নোটটিতে মোট 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটটির সামনের বাঁ পাশে 5 মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে। 50 টাকার নোটে রয়েছে মোট 8 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য, আর 20 টাকার নোটটিতে মোট 5 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এর আগে সব ধরনের টাকা ও ধাতব মুদ্রায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় গত এপ্রিলের শুরুতে হঠাৎ নতুন নোট বাজারে ছাড়া বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর হাতে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে আসেনি। এই পরিস্থিতিতে চাহিদার তুলনায় ব্যাংকগুলোকে নতুন নোট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। ফলে ছেঁড়া ফাটা ও পুরনো ময়লা নোট বাজারে ছয়লাভ হয়ে গেছে। এতে করে গত ঈদে বাজারে নতুন নোট না থাকায় নাগরিকদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ প্রকাশ করতে দেখা যায়। এবার 1 জুন থেকে বাজারে নতুন নোট এলে এই সংকট অনেকটাই কাটবে বলে ধারণা করা হচ্ছে। গতকালকে থেকে বিএনপির নেতাকর্মীদের বা ইশরাক সমর্থকদের এই গানের তালে তালে আসিফদেরকে বঙ্গোপসাগরে বা হাসনাতদেরকে বঙ্গোপসাগরে বা হাসিনা যেই পথে পালিয়ে গেছে সেই পথে পালিয়ে যাওয়ার জন্য যে গানটা তৈরি করেছেন, এটা রাতারাতি মোটামুটি ভাইরাল হয়ে গেছে। দর্শক, ইশরাক ইস্যুতে নতুন মোড় আবার আমরা সামনে দেখছি। তবে পরিবেশ পরিস্থিতি যতটুকু সামনে আসছে, মনে হয় না যে ইশরাকের কপালে এই মেয়র পদটা আদৌ আছে অথবা শপথ গ্রহণ করতে পারবেন। গতকালকে আপনার বিএনপি নেতা ইশরাককে তার মেয়র পদের শপথ নেওয়ার দাবিতে আবারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়েছিলেন তার সমর্থকরা। মূল ফটক সহ সবখানে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে নাগরিক সেবা। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ইশরাকের সমর্থকরা সেখানে কি বলা হয় যে এক হয়েছেন এবং বলছেন যে ইশরাক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শপথ নিয়ে টালবাহানা মানবো না, এগিয়ে চলো, আমরা আছি তোমার কাছে, তোমার সাথে। এখন এই পরিস্থিতিতে বিএনপির অনেক নেতাকর্মী প্লাস ইশরাকের সমর্থকরা মনে করছেন এই টোটাল গেমটা হচ্ছে কি বলা হয় যে ধরেন আমাদের উপদেষ্টা আসিফ এবং তার সমর্থক বা যারা আছেন তাদের কুশীলব তাদের করা একটা পরিকল্পনা, আর এটা বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। এখন আসলে সর্বশেষ আপডেট কি? গতকালকে ইশরাকের এই মেয়র হিসাবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা সিদ্ধান্ত আসছে, যেটা নেবে নির্বাচন কমিশন অথবা ইসি। আর গতকালকে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আছে, একই সঙ্গে পর্যবেক্ষণ সহ আপিল নিষ্পত্তি করা হয়। আর ইশরাকের শপথ ইস্যুতে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ, রায়ে আদালতের বক্তব্য, ইশরাকের শপথ ইস্যু পুরাটাই ছিল নির্বাচন কমিশনের এখতিয়ারধীন। আর লিড টু আপিলকারী আইনজীবী যিনি আছেন মোহাম্মদ হোসেন, তিনি বলছেন নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল করায় বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণের কথা বলেছেন হাইকোর্ট। এখন আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত একসঙ্গে পড়লে অর্থ দাঁড়ায় যে নির্বাচন কমিশনকে আপিল করার জন্য বলছেন, যা এতদিন তারা করতে ব্যর্থ হয়েছে। পর্যবেক্ষণে ইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে ইসিকে আপিল করতে বাধ্য, তা না হলে
আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মোটা বাংলায় যদি আমরা বলি, ইশরাক আসলে শপথ পড়তে পারবেন না। কেন পারবেন না? ইসির উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এখন যারা রিটকারী আইনজীবী, যারা এই শপথটাকে আটকায় দিছে, তাদের বক্তব্য ইসিকে মামলা করতে হবে। তো যদি ইসি মামলা না করে মেয়র শপথ পড়াই দেয়, তাহলে তার বিরুদ্ধে আদালতে আবার যাবে আপনার এই রিটকারী আইনজীবীরা। এখানে বিশাল প্যাচ আছে। প্যাচটার মধ্যে হচ্ছে যে এই নির্বাচনে ইশরাক সেই 2020 সালে 3 মার্চ তিনি যে মামলা করেন, সেখানে কেউ কেউ বলছেন যে তিনি এটাকে অবৈধ নির্বাচন দাবি করেছেন। আরো বিভিন্ন ধরনের বক্তব্য আছে, যদিও এগুলো নিয়ে নানান ধরনের কাউন্টার হচ্ছে। তবে সকল ক্ষোভ গিয়া পড়তেছে এনসিপির উপর, উপদেষ্টাদের উপর, নাহিদের উপর, হাসনাত আব্দুল্লাহর উপর, বাকিদের উপর। এমনকি তাদেরকে প্রকাশ্যে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে। আর এই কনফ্লিক্ট গুলো আগামী জাতীয় নির্বাচনে ডক্টর ইউনূসের সাথেই ঘটবে। এবং কি ধরেন, এই ইস্যুতে নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি, তারাও কিন্তু সমাবেশ করেছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বুঝতে পারি, ইশরাকের শপথ এখন হচ্ছে না। আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে। ওনারা সম্ভবত এইটারে সিরিয়াসলি নিছেন। ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন, আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন, মানে তরুণদের সামনে। সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ, রাজনীতি, সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন। আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর। আমি এটার মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না, কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো, নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ। এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল, মানে তরুণরা প্রশ্ন করতো, প্রবীণরা উত্তর দিত। একটু শোনেন, এডিটার সাহেব একটু শুনে দেন। ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি? তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন? ধন্যবাদ। আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল ছিল, স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না। আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা 15 আগস্ট সপরিবারে নিহত হলেন, তার পরবর্তী ছাত্র রাজনীতির যেই দায়িত্ব, কর্তব্য, ভূমিকা, আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্র রাজনীতির ভূমিকা অবশ্যই এক হবে না। আর এটা দেখেন, বাংলাদেশ টেলিভিশন এখনো রেখে দিছে তাদের এই বালসাল গুলো তাদের ইউটিউব চ্যানেলে। দেখেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা উপকমিটি নিয়মিত আয়োজন তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ। আজকে আমরা এসেছি পূর্ণভূমি সিলেটে। সরাসরি প্রচার হইতো কই কই, দেখেন এটা সমকালীন নিউজে। বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ, আর আওয়ামী লীগ করতো তারুণ্যের জয়যাত্রা। একই জিনিস, ওই একই মত ভিন্ন বোতলে আর কি। তো বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে, তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসেবে খুবই উঁচু মানের, সমসাময়িক ইন্টেলেকচুয়াল, কোনো সন্দেহ নাই। যেমন ধরেন শহীদুল আলম, তারপর ডাক্তার জাহেদ, আবার দেখলাম আব্দুল নূর তুষার কেউ আনিছে। এটা আমি বলবো ভালো চয়েস। যাই হোক, যতই সমালোচনা থাকুক, ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেঁচে দেওয়া আওয়ামী লীগ না আর কি। তো তুষার আবার আওয়ামী লীগ, তো আওয়ামী লীগের কুরকুরে নিয়ে থাকবি। বিএনপির লোকেরাই কইছে তুষারকে কেন নিয়ে আসছে, কেন নিয়ে আসছে? কারণ তুষার আওয়ামী লীগ হইলে এখন বিএনপির কথাই কবে। বিএনপি আর আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না, বিএনপির কথা আওয়ামী লীগেরই কথা। দেখেন, সংস্কার নিয়ে মস্করা করছে। মস্করা কেমন করছে দেখেন, শোনা এইটা সাহেব। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না, এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও। জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারই তো মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা। এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও, তাহলে জাতীয় কুসংস্কার পার্টি। শুনেছেন, মানে এত মানুষের রক্ত, বর্ষা বিপ্লব, এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার। তুষার রাজনীতি বিতর্কের ডায়াস না, বুঝছেন? আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয়, তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি। ভোট ইস্তেহার দেখে পয়লা বুঝে কেউ দেয় না, দেখেও দেয় না। ভোট দেয় মার্কা দেখে, টাকা খরচায়, মাসল পাওয়ারে, কেন্দ্র দখলে। ইস্তেহার পরে যদি ভোট হয়, আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে, মার্কা বদলায় দেওয়া হবে। রাজি হয় কিনা কেউ? রাজি হওয়া তো উচিত, তাই না? ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে, ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা, ওইটাই ভোট দিবে। দিবেন দিবেন না তো কেন? পরে পরে দিবেনি, ঠিক করে কম্পেয়ার করে দিবে। একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি। হ্যাঁ, ব্যালটে লেখা থাকবে বিএনপির 31 দফা, সিল দিবে, পোক্ত হইলো না। বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা, সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া। সেটা করতে দিবেন না, যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে, আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে। আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা ঝাড়িলেন, তাদের ইস্তেহার দিছে না, ইলেকশনে দিছে না, সব আছে। তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে। আমি 2001 সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল, তার 10% করতে পারে নাই, করে না তারা। ইস্তেহারের গল্প শোনাচ্ছেন।
আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাবো না। ওই 2001 সালে 1 নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন? পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় 500 করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো। বাড়াইছে 500 করিছে, করে নাই। 1 নম্বরটাই করে নাই। আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে, সেটা থেকে ভোট দিবে, তারপরে ইস্তেহার করবে। হ্যাঁ, খুব গপ্প মারিচ্ছেন না? এটা বিতর্কের কুৎসাল না, এটা রাজনীতি। তুষার, সাবধানে পা ফেলবেন। মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো। যাই হোক, আবার দেখলাম মামুনুল হক সাহেবকে আনছে। এটা খুব ভালো চয়েস হয়েছে, কারণ তরুণ ইসলামী নেতা, এটা ভালো। উনি কি বলছেন আমি শুনতে পারিনি, তো শোনার আগ্রহ থাকলো। আর আনছে কে? মেজর রেজাউল করিমকে। রেজাউল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে, জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে, একজন সিনিয়র আর্মির জেনারেল, তার সাথে বেয়াদবের মতো তর্ক করতেছে ওই এই রেজাউল। আমি ইলিয়াসে কইলাম পরে প্রোগ্রামে, পরে বেদবে কেন নিছো, ওই তো মনে হয় সর্বজ্ঞানী। তো এই রেজাউল করিম এখন বিএনপির লেসপেন্সার হয়েছে। আর ওর মাথার উপর আছে আরেকটা আরেবর, মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। উই হইতে চায় বিএনপির তারেক সিদ্দিকী। আর চান্দাবাজির দায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম হইতে চায় বিএনপির জিয়াউল হাসান। ওই চাঁদাবাজির দায় বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে। এই যে আর্মির রিপোর্ট দেখেন, ওর চাঁদাবাজির রিপোর্ট। এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে, একজন স্বীকৃত চাঁদাবাজ। ভাই, আপনাদের কি চাঁদাবাজ ছাড়া চলে না? হ্যাঁ, নাকি তারুণ্যকে চাঁদাবাজির দীক্ষা দিতেছেন? তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল, তীর ছাড়া আমার চলেই না। শুনেন, তীর ছাড়া আমার চলেই না। তো আপনাদেরও তো দেখতেছি চাঁদাবাজ ছাড়া আপনার চলেই না। 2012 সালে র্যাবে থাকা অবস্থায় ওই চাঁদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল। অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল। কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে এসব সত্য কিনা। তাকে 2006 সালে একবার সুপারিশ দেওয়া হইলেও 2007 থেকে 2011 সাল পর্যন্ত 4 বার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি। 2012 সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগাই নিয়েছিল। পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত হয়। এত অসদাচরণের পরেও আওয়ামী জেলা মাদারীপুর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে। আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর, যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেক সিদ্দিকী হয়ে উঠতে চাইতেছেন। এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSGS বলে একটা গবেষণাধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলেছেন উনি। সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার। তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল। তো এটা বিরক্ত হয়ে ওয়াকার নাকি ব্লক করে দিচ্ছে তার অ্যাক্সেস। যা সত্য মিথ্যা জানি না, কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে? তাদের মূল শেল্টার তো এখন বিএনপি। চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে, অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বইলা বক্তব্য দিচ্ছিল এই লোক হ্যাঁ এই লোক। তারেক রহমান কোনো নেতাই না, বিএনপির কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগকে হাতি নাইকে সমর্থন দেওয়া দরকার, এটা তার বয়ান ছিল। আমি বানায় করছি না, দেখে দেবো। শুনেন, আমি বলছি না যে বিএনপিকে এনে বসাও, কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যিকার অর্থে এই মুহূর্তে আমি দেখি না। বিএনপি নামক একটা দল, যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হতো, কারণ বিএনপি নেতা নাই, এখন কার সামনে কথাগুলো বলবো। বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে। আপনার ফখরুল ইসলাম আলমগীর একজন, তাকে তো মানুষ, এখন তো আমাদের ফ্যামিলি তান্ত্রিক একটা রাজনীতি চলতেছে, এখন এই ভদ্রলোক অনেক যোগ্য, কিন্তু তাকে কি মানুষ ওইভাবে কি মেনে নিবে? নিবে না। স্পেস বিষয়টা কাকে স্পেস দিবে এখানে আমি একটু দ্বিমত করি। উনি অন্য কাকে স্পেস দিবে? যোগ্য কেউ না থাকলে সে ডিটারমাইন করবে কে যোগ্য না। একটা বিষয় হচ্ছে আমি বলি, আপনি একটা বিষয় হচ্ছে ভাই, আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আপনি পরিচালনা করতে পারবেন। ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন, যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন, সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকেন আপনি টেররিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন। বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না। আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন, আমি নাম ধরে বলি, ধরেন বিএনপির কথাই বলি, বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে, বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই, কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন, মানে মেইন পিভটিং একটা ফিগার থাকেন। সেটা কি আছে তাদের? বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন? কেউ আছে? যদি সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা, সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক, যে করে হোক, তাকে আমার লাইনে আনতে হবে। এইবার দেখেন সে এখন কি বলতেছে, এটা শুনেন। 5 আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে, তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন, তিনি কখনো ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই। যে তার উদারতা মানে এই নয়, সেটা তার দুর্বলতা। আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে। সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন, সবাইকে ধৈর্যশীল হতে বলছেন, এটাকে আমি সত্যি প্রশংসা করি। তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা, তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো। আচ্ছা, তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথাটা আমি অলরেডি বলেছি। এই তারেক রহমান
তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন। দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা, একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এককভাবে কাজ করে গিয়েছিলেন। 2002 সালে 3 সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান, তারেক রহমান হেঁটে যাচ্ছে, এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি, আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব। কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তরসূরি ছিল না, বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে। যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে। এই 3 আগস্ট তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপ্রেরণা উদ্বুদ্ধ হয়ে, আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব, আর কেউ না। তারেক রহমান কি করেছিলেন, তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কর্ম শুরু করেছিলেন। কেন? দলকে সরকারের প্রভাবমুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি দিয়ে প্রশংসা করা উচিত। এই চাঁদাবাজকে বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে। আমাকে অন্তত 10 জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা, আর বলছে যে এটা কি করলো বিএনপি, কি করেছে, ওই করে কি আসলে রেজাল করিম রেজা চাঁদাবাজি করে, এখন বর্তমান পেশা চাঁদাবাজি। ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদা দাবি করছে। 2022 সালে লীগের সময় লেফটেন্যান্ট জেনারেল আকবরের সুপারিশে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে ডিইউপিতে চাকরি পায়, আর ওই অনার্সের 2nd ক্লাস 3rd ক্লাস ছাত্র, অনার্সের 2nd ক্লাস পাওয়া মাল, এইটা কি পড়ায় কে জানে। রেজার দেশের বাড়ি চরম আওয়ামী এলাকা, মাদারীপুরের কালকিনি উপজেলা। আর জেনারেল আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা। আজকে কলে আপনাদের নাম নিলাম না, মনে রেখেন কিন্তু, নিমো আর একদিন। খেলা এখানে শেষ না, আরো আছে। জেনারেল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন 21 থেকে 26 এপ্রিল চায়না ভিজিট করেছে। স্রেফ ধান্দা আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে, ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা। এই কোম্পানি হলো তারেক সিদ্দিকীর প্রকাশ্য কোম্পানি, সবাই জানে, ওপেন সিক্রেট এটা। আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে যে ওই বিএনপির তারেক সিদ্দিকী, আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবরের ক্যাশিয়ার। এবং এই 2 জনের কারণে আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে, বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা। এবং অনেকেই চাঁদাবাজদের এরকম শেল্টার দেখে হতবাক। আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না। তো বিএনপির তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চাঁদাবাজদের নেওয়ার কারণ কি? যদি আমি জানছি যে মাহদি আমিন তারে ডাকতে চাই নাই, কিন্তু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে, এখনো রক্তের দাগ শুকায়নি। আর এই সমস্ত বাটপারেরা এখনই তারেক সিদ্দিকী আর জিয়াউল হাসান হইতে চাইতেছে, তাও আবার ক্ষমতা আসতে তো বিএনপির ব্যানার ব্যবহার করি না। আমি বিএনপির সমালোচনা করি, কঠোর সমালোচনা করি, তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে, যখন সে দুর্বল মার খাইতেছে, তখন সে বিএনপিকে গালাগালি কইরা এখন ক্ষমতার মধু খাইতে আসছে, আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন। মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না, ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময়ে। এইটা আপনারা করতে পারেন না। তো মুড়ি মুরগির একদর হয় না। ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য, একমাত্র রেজাল্ট ছাড়া। এরকম একটা গান্দামাল রে আইনেন না, কর্মীদের সামনে হিরো বানায় না, আপনার দল সাফার করবে। তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে, তবে সেটা মঞ্চ না, সেটা খচ্চরের সার্কাস। যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায়, তবে নেতৃত্ব না, তখন আপনি প্রতারণার একজন কারিগর হয়ে ওঠেন। যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন, তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন? এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন, এগুলো মাটির তরুণ, তারা নায়ক চায়, ক্যাশিয়ার না। তারা বাঁচাতে চায় দেশকে, বেচতে চায় না তারা দেশকে। তারা উঠে দাঁড়াবে, এই বেঈমানদের থাপড়ায় নামায় দিবে। কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম, তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না। তারা মুখ চায় থাকবে না। আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম, তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না। যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায়, তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ? যে যুবকদের সামনে বেঈমানকে নায়ক সাজায়, সে নিজেই ইতিহাসের আসামি। বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে, তবে আগে ঘর ঝাড় দেন, ঘর আগে পরিষ্কার করেন, ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন। ঘরে পরিষ্কার করে একদিকের ময়লা আরেক কোনায় রাখলেন, তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলোই। ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান, তার আগে আগাছা পুরাই নিতে হবে। না হলে এই তরুণেরা, এই জনতা একদিন ফিরে এসে বলবে আরেকবার শুরু হোক রাজনীতি, নতুন রাজনীতি, বিপ্লবের রাজনীতি, বদলানোর রাজনীতি, দেশকে বাঁচানোর রাজনীতি, দেশকে বেচার রাজনীতি না। কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদ দিয়া ইনকিলাব। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আরেকটি কথা বলতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল রাজনৈতিক খবর, আপডেট খবর সবার আগে দেখতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।